পরিমাপের প্রতিসমতার প্রয়োগের তৃতীয় পর্বে সবাইকে স্বাগত। এই পর্বে আমরা ১৮৬ পৃষ্ঠার একক কাজ এবং ১৮৭ পৃষ্ঠার দলগত কাজ এবং এখানে যে বাগানের যে সমস্যাটি রয়েছে, এই সমস্যাটি সমাধান করব। তাহলে চলো শুরু করি। তো ১৮৬ পৃষ্ঠায় যে একক কাজটি রয়েছে, এখানে বলা হয়েছে যে খাতায় ছবি এঁকে নিচের ফাঁকা ঘরগুলো পূরণ করো। অর্থাৎ এখানে আমাদেরকে ৮.২ একটি ছক দেওয়া আছে, যেখানে কিছু চিত্র এখানে আঁকতে হবে এবং এখানে এদের কোণ লিখতে হবে এবং এদের প্রতিসমতার মাত্রা লিখতে হবে। তাহলে এখানে আমরা ১ম এই বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা বলতে পারি এটার ঘূর্ণন কোণ হচ্ছে ৯০ ডিগ্রি এবং এটার প্রতিসমতার মাত্রা হচ্ছে ৪। কেন? কারণ এখানে দেখো বর্গক্ষেত্রকে আমরা ২ ভাবে, এটা আমরা আগের পর্ব দেখেছি। তো ঘূর্ণন কোণটা বের করতে হয় কিভাবে? ৩৬০ ডিগ্রিকে যদি আমরা আ আ গুণ প্রতিসমতার মাত্রা দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে আমরা ঘূর্ণন কোণটা কিন্তু পেয়ে যাব। অথবা আমরা এখানে চিত্রটা লক্ষ্য করলেও দেখতে পাই যে এখানে এটাকে যদি আমরা ৯০ ডিগ্রি কোণে একবার ঘুরাই, তাহলে এটার আকৃতি ঠিক একই থাকে। ২ বার, ৩ বার এবং ৪ বার ঘুরাইলেও কিন্তু একই থাকে। এখানে যদিও এই চিত্রটা বর্গের আয়তের মতো দেখাচ্ছে, এটা হবে বর্গক্ষেত্র। এরপরে এখানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি এটার ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হচ্ছে ৩ এবং এর কোণ হচ্ছে ১২০ ডিগ্রি। ঘূর্ণন প্রতিসমতার মাত্রা ৩, এটা আমরা আগের পর্বেও দেখেছি। তো এটার মাত্রা কোণটা ১২০ ডিগ্রি হয় কিভাবে? আমরা যদি ৩৬০ কে যদি ৩ দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে এটা কিন্তু ঘূর্ণন প্রতিসমতার ঘূর্ণন কোণ হয় কিন্তু ১২০ ডিগ্রি। আবার সুষম ষড়ভুজের ক্ষেত্রে বলতে পারি হচ্ছে ৬০ ডিগ্রি, আর হচ্ছে ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হচ্ছে ৬। আমরা যদি ৩৬০ কে যদি ৬ দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু এখানে আমরা 60 ডিগ্রি পাবো। বাহু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু প্রতিসমতার মাত্রা ১ লিখতে পারি। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে এটার মধ্যে তো কোনো প্রতিসম রেখাই অঙ্কন করা যাচ্ছে না। তারপরেও কেন এটার মাত্রা কিন্তু ১? এর কারণ হচ্ছে আমরা কোনো বস্তুকে যদি সম্পূর্ণ ৩৬০ ডিগ্রি কোণে ঘুরায় ফেলি, তাহলে কিন্তু এটা পুরোপুরি তার আগের অবস্থানে, মানে আগের আকৃতিতেই ফিরে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আ আ বিষমবাহু ত্রিভুজের প্রতিসমতার মাত্রা হচ্ছে গুণন প্রতিসমতার মাত্রা হচ্ছে ১ এবং গুণন কোণ হচ্ছে ৩৬০ ডিগ্রি। আরেকটা কথা খেয়াল রাখবা, পৃথিবীতে যত বস্তুই আছে, সকল বস্তুর কিন্তু গুণন কোণ কিন্তু ৩৬০ ডিগ্রি কমপক্ষে হবেই, অর্থাৎ এবং ঘূর্ণন প্রতিসমতার মাত্রাও কিন্তু কমপক্ষে ১ হবে। এরপরে যে বাহুটা চিত্রটি রয়েছে, সেটা হচ্ছে সুষম পঞ্চভুজ। এখানে আমরা বলতে পারি এটার প্রতিসমতার মাত্রা ৫ এবং ৩৬০ কে যদি ৫ দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে এটা হয় ৭২ ডিগ্রি করে। এরপর ইংরেজি বর্ণ টি এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটার প্রতিসমতার মাত্রা হচ্ছে ১ এবং ঘূর্ণন কোণ হচ্ছে ৩৬০ ডিগ্রি। এখন এখানে আরেকটা প্রশ্ন জাগে যে এখানে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটি রেখা অঙ্কন করা হইল না? কিন্তু এটার প্রতিসমতার মাত্রা ১। কিন্তু ইংরেজি বর্ণ টি এর ক্ষেত্রে একটি রেখা অঙ্কন করা হয়েছে, এরপরেও এটার প্রতিসমতার মাত্রা ১। এটাকে দেখো, রেখা অঙ্কন করা আর প্রতিসমতার মাত্রা কিন্তু ১ না। রেখা মানে হচ্ছে এটাকে সমান অংশে ভাগ করা। আর প্রতিসমতার মাত্রা হচ্ছে এটাকে কত ডিগ্রি কোণে ঘুরাইলে এটা পুরোপুরি তার আগের অবস্থানে, মানে আগের আকৃতির মতো হয়। সেক্ষেত্রে আমরা যদি টি কে সম্পূর্ণ একবার ঘুরাই, অর্থাৎ ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে যদি পুরোপুরি ঘুরায় ফেলি, তাহলে কিন্তু টি কিন্তু তার পূর্ববর্তী অবস্থানেই ফিরে আসতেছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটার আ আ প ঘূর্ণন কোণ হচ্ছে ৩৬০ ডিগ্রি। একইভাবে আমরা ইংরেজি বর্ণ এল এর ক্ষেত্রে বলতে পারি এটার ঘূর্ণন কোণ হচ্ছে ৩৬০ ডিগ্রি এবং প্রতিসমতার মাত্রা হচ্ছে ১। এরপর একটি ছক রয়েছে, যেখানে বলা হয়েছে পৃথিবীতে নিশ্চয়ই এমন অনেক বস্তু রয়েছে যাদের মধ্যে রেখা প্রতিসমতা এবং গুণন প্রতিসমতা রয়েছে। তোমার চারপাশ পর্যবেক্ষণ করে সেই বস্তুগুলো খুঁজে বের করো। তাদের নাম এবং বস্তুগুলো নির্বাচন করার কারণ এখানে লেখো। অর্থাৎ আমাদেরকে আমাদের চারপাশ থেকে কিছু প্রতিসম বস্তু লিখতে হবে এখানে এবং এগুলা নির্বাচন করার কারণ লিখতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে আ আ গাছের পাতা লিখতে পারি, চাকা লিখতে পারি, মোবাইল লিখতে পারি, বই লিখতে পারি, জ্যামিতি বক্স লিখতে পারি। অর্থাৎ এগুলো হচ্ছে প্রতিসম বস্তু। কেন প্রতিসম বস্তু? এটার কারণটা আমরা এখানে লিখতে পারি যে উপরের বস্তুগুলো নির্বাচন করার কারণ হলো প্রতিটি বস্তুর কমপক্ষে একটি করে হলেও প্রতিসম রেখা আছে এবং এদের ঘূর্ণন প্রতিসমতাও রয়েছে। দলগত একটি কাজ দেওয়া আছে, যেখানে বলা হয়েছে যে দলে আলোচনা করে নিচের ছক ৮.৩ পূরণ করো। অর্থাৎ আমাদেরকে এই ছকটা পূরণ করতে হবে। যেখানে ১ম এ চিত্র, তারপর হচ্ছে রেখা প্রতিসমতা, মানে এটার মধ্যে রেখা অঙ্কন করা যাবে কিনা। এরপরে প্রতিসাম্য রেখার সংখ্যা, অর্থাৎ রেখা অঙ্কন করলে কয়টা রেখা অঙ্কন করছি, এটার সংখ্যা এখানে লিখতে বলছে। এরপরে ঘূর্ণন প্রতিসমতা আছে কিনা, থাকলে অবশ্য পৃথিবীতে যত বস্তুই আছে আ আ প্রত্যেক বস্তুরই ঘূর্ণন প্রতিসমতা রয়েছে। তার মানে এখানে সবগুলোই কিন্তু হ্যাঁ হবে। এরপরে ঘূর্ণন কোণ আমরা বের করব। ঘূর্ণন কোণ বের করার সূত্র হচ্ছে ৩৬০ কে আমরা প্রতিসম মাত্রা দ্বারা ভাগ করলে যেটা হবে তাই। যেমন এখানে বর্গক্ষেত্র আমরা দেখেছি এটাকে ৯০ ডিগ্রি করে ঘোরানো যায়। আর এখানে ৩৬০ কে যদি আমরা ৪ দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে এখানে ৯০ ডিগ্রি কোণ কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে চলো এটা সমাধানটা আমরা দেখে নেই। এখানে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রে বলতে পারি হ্যাঁ, এটার প্রতিসমতা, রেখা প্রতিসমতা আছে, আয়তের রেখা প্রতিসমতা আছে, সমবাহু ত্রিভুজের রেখা প্রতিসমতা আছে, আ ইংরেজি বর্ণ এইচ এর আছে, এল এর কিন্তু নেই। এটা আমরা পূর্ববর্তী ক্লাসে দেখছি। সুষম ষড়ভুজের ক্ষেত্র প্রতিসমতা আছে। তারপর হচ্ছে ইংরেজি বর্ণ জেড এর কিন্তু নাই। এটাকে, অর্থাৎ আমরা কোনোভাবেই কিন্তু এটার মধ্যে রেখা অঙ্কন করতে পারি না যাতে উভয় পাশ সমান হয়। তারপর হচ্ছে বৃত্তের কিন্তু প্রতিসমতা রেখা আছে।
এরপরে আমরা এখানে বলতে পারি প্রতিসাম্য রেখার সংখ্যা, যেমন বর্গক্ষেত্রের মধ্যে ৪ টা, আয়তের ২ টা, সমবাহু ত্রিভুজের ৩ টি, ইংরেজি বর্ণ এইচ এর ২ টি, ইংরেজি বর্ণ এল এর কিন্তু নাই। এটা আমরা ১ম পর্বেও দেখেছি। সুষম ষড়ভুজের ক্ষেত্রে ৬ টা, ইংরেজি বর্ণ জ্যাড এর ক্ষেত্রে নাই যেহেতু 0, এবং বৃত্তের ক্ষেত্রে কিন্তু অসীম। দেখো বৃত্তের ক্ষেত্রে অসীম লেখার কারণ হচ্ছে বৃত্তকে আমরা অল্প একটু ঘুরাইলেও কিন্তু বৃত্তেও কিন্তু দেখতে তার মানে একই রকমই থাকবে। তাহলে বৃত্তকে আমরা এরকম অসীমভাবে ঘুরাইতে পারি। তো সেক্ষেত্রে আমরা মানে অসীম রেখা আমরা বৃত্তের মধ্যে অঙ্কন করতে পারি। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বৃত্তের প্রতিসাম্য রেখা হচ্ছে অসীম। এরপর গুণন প্রতিসমতার ক্ষেত্রে আমরা এখানে সবগুলোর মধ্যে হা লিখতে পারি। কারণ এখানে প্রত্যেকটি আকৃতিরই গুণন প্রতিসমতা রয়েছে। যদি চিত্র অঙ্কন করে দেখি তাহলে কিন্তু আমরা এই কোণগুলো বের করতে পারবো। অর্থাৎ বর্গক্ষেত্রের কোণ হচ্ছে 90 ডিগ্রি, আয়তের 180 ডিগ্রি, তারপর হচ্ছে সমবাহু ত্রিভুজের 120 ডিগ্রি, ইংরেজি বর্ণ এইচ এর 180 ডিগ্রি, ইংরেজি বর্ণ এল 360 ডিগ্রি, সুষম ষড়ভুজ হচ্ছে 60 ডিগ্রি, এবং ইংরেজি বর্ণ জেড হচ্ছে 180 ডিগ্রি। আর বৃত্তের ক্ষেত্রে আমরা বলতে পারবো 0 ডিগ্রি থেকে গুণন কোণটা বড় হবে এবং 360 ডিগ্রি থেকে ছোট হবে। অর্থাৎ এটাকে আমরা যেকোনো কোণে ঘুরাই না কেন এটা কিন্তু দেখতে একই রকমই থাকবে, এবং এটার প্রতিসমতার মাত্রাও কিন্তু অসীম হবে। আর বাকিগুলো যেমন বর্গক্ষেত্র হচ্ছে 4, আয়ত 2, তারপর হচ্ছে সমবাহু ত্রিভুজ হচ্ছে 3, ইংরেজি বর্ণ এইচ হচ্ছে 2, ইংরেজি বর্ণ এল 1, সুষম ষড়ভুজ 6, এবং ইংরেজি বর্ণ জেড হচ্ছে 2। এরপর ১৮৭ পৃষ্ঠায় বাগান সম্পর্কিত কিছু সমস্যা দেওয়া আছে। আমরা এখন এগুলো সমাধান করব। এখানে বলা হয়েছে চিত্রে একটি সুষম ষড়ভুজ আকৃতির বাগানের জমির মডেল দেওয়া আছে, যার প্রতি বাহু দৈর্ঘ্য হচ্ছে ১০ মিটার করে। অর্থাৎ এখানে প্রত্যেকটি বাহু হচ্ছে ১০ মিটার করে। তোমাদের কাজ হলো এই বাগানটিকে বিভিন্ন ফুল গাছের চারা দিয়ে সাজানো। তোমাদের প্রত্যেক দল সমান আকৃতির জমি পাবে। এখানে ৫ টা প্রশ্ন দেওয়া আছে। এই ১ম প্রশ্নটি হচ্ছে প্রতিসমতার বৈশিষ্ট্য ব্যবহার করে বাগানটিকে ৬ টি সমান ভাগে ভাগ করো। মনে করো তোমার দল ১ টি ভাগ পেল, প্রাপ্ত বাগানের অংশটির পরিমাপ কত? তাহলে এখানে আমরা এই প্রশ্নটির সমাধানে লিখতে পারি যে প্রতিসমতার বৈশিষ্ট্য ব্যবহার করে বাগানটিকে নিম্নের চিত্রের মতো সমান ৬টি অংশে ভাগ করে ৬ অংশ বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ পাওয়া যায়, যার প্রতি বাহুর দৈর্ঘ্য ১০ মিটার করে। দেখো এটাকে আমরা যদি এভাবে রেখা আঁকি এভাবে এবং মাঝখান বরাবর, তাহলে এখানে আমরা ৬টি অংশ পাই। যেটা প্রশ্নের মধ্যে বলা হয়েছে ৬টি অংশ করার জন্য এখানে কিন্তু প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কিন্তু ১০ মিটার করে। এখন আমাদেরকে বলা হয়েছে যে আমরা এখান থেকে পাবো হচ্ছে একটা ভাগ। তাহলে মনে করো আমরা এই একটা ভাগ পাইলাম। এটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজ। যেহেতু প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কি সমান। তাহলে এখানে আমরা লিখতে পারি যেই ভাগটা আমরা পেলাম সেটার ক্ষেত্রফল বের করার জন্য আমরা এখানে লিখতে পারি যে সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার। এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এখানে যদি আমরা মানগুলো বসাই, এর মানটা বসাই, এর মান হচ্ছে ১০ মিটার। তাহলে ক্যালকুলেট করলে আমরা আমাদের যে অংশটা আছে সেই অংশের ক্ষেত্রফল পাই হচ্ছে 25√3 বর্গ মিটার। অর্থাৎ আমাদের দলের প্রাপ্ত বাগানের অংশের পরিমাণ হচ্ছে 25√3 বর্গ মিটার। এরপর ২ নং যে প্রশ্নটি আছে সেখানে বলা হচ্ছে সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল কত? দেখো আমরা এখানে ৬টা অংশ ভাগ করছি। এর মধ্যে একটা অংশের ক্ষেত্রফল হচ্ছে 25√3। তাহলে ৬টা অংশের ক্ষেত্রফল কত হবে? জাস্ট এটার সাথে ৬ গুণ করলে যা হবে তাই। তাহলে এখানে আমরা লিখতে পারি ১ নং হতে পাই বাগানটির ৬টি অংশ। একটি অংশের ক্ষেত্রফল হচ্ছে 25√3 বর্গ মিটার। সুতরাং ৬টি অংশের ক্ষেত্রফল হচ্ছে 6 25√3 বর্গ মিটার, অর্থাৎ ১৫০√3 বর্গমিটার। এরপর ৩ নং প্রশ্নটি হচ্ছে মনে করো শিক্ষক বাগান করার জন্য প্রতিটি দলকে ৫০০ টাকা প্রদান করলেন। প্রতিটি দল এই টাকার মধ্যে গাছ কিনে তাদের অংশ সাজাবে। সম্পূর্ণ বাগানটি সাজাতে কত টাকা খরচ হবে? তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে যেহেতু বাগানের মোট অংশ ৬টি সুতরাং দল সংখ্যাও হবে ৬টি। দেখো যেহেতু সম্পূর্ণ বাগানটাকে আমরা ৬টা অংশে ভাগ করছি এবং প্রত্যেক দল ১টি করে অংশ পাবে। তার মানে এখানে কয়টা দল হবে? ৬টি দল হবে। যেহেতু অংশ ৬টা তাহলে দলও ৬টা হবে। এবং একটি দলকে টিচার কি করছেন? ৫০০ টাকা করে দিছে। তাহলে ৬টি দল পাবে কত? 6 × 500, অর্থাৎ 3000, অর্থাৎ সম্পূর্ণ বাগানটি সাজাতে ৩,০০০ টাকা খরচ হবে। এরপর ৪ নাম্বার যে প্রশ্নটি এখানে বলা হয়েছে সম্পূর্ণ বাগানের পরিমাণ কিভাবে খুঁজে পেলে ব্যাখ্যা করো। অর্থাৎ আমরা ২ নাম্বার প্রশ্নে সম্পূর্ণ বাগানের যে ক্ষেত্রফল খুঁজে পেলাম এটা আমরা কিভাবে পেলাম তা ব্যাখ্যা করতে বলা হয়েছে। এখানে আমরা লিখতে পারি যে বাগানটিকে প্রতিসমতার বৈশিষ্ট্য ব্যবহার করে ৬টি সমান ভাগে ভাগ করার পর ৬টি সমবাহু ত্রিভুজ পাওয়া যায়। যেখানে ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য ও সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ ১০ মিটার। এরপর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করে প্রথমে একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করেছি এবং পরে ৬টি অংশের জন্য প্রাপ্ত ফলাফলের সাথে ৬ গুণ করে সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল খুঁজে পেয়েছি। এরপর সর্বশেষ ৫ নং যে প্রশ্নটি এখানে দেওয়া আছে, এখানে বলা হয়েছে যে এই বাগানটিকে সর্বাধিক কতটি সমান ভাগে ভাগ করা যেতে পারে? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তাহলে এখানে আমরা লিখতে পারি উপরের চিত্র থেকে দেখা যায়। দেখো এখানে আমরা কিন্তু সম্পূর্ণ বাগানটাকে টোটাল ১২ ভাগে ভাগ করতে পারি। আমরা যদি এই মাঝ বরাবর অর্থাৎ বাহু এবং বাহু দিয়ে যদি আমরা সমদ্বিখণ্ডক করি
তাহলে পাই হচ্ছে ৬টা এবং আমরা যদি শীর্ষবিন্দু দিয়ে সমকেন্দ্রে খণ্ডিত করি তাহলে কিন্তু আমরা পাই হচ্ছে আরো ৬টা। তাহলে টোটাল আমরা এখানে ১২টি অংশ পাই। তাহলে এখানে আমরা লিখতে পারি যে উপরের চিত্র থেকে দেখা যায় প্রতিসমতার বৈশিষ্ট্য ব্যবহার করে বাগানটিকে মোট ১২টি সমান অংশে ভাগ করা যায়। যেখানে বিপরীত শীর্ষবিন্দু বরাবর ৬টি এবং বাহুগুলোর বিপরীত মধ্যবিন্দু বরাবর ৬টি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এই ছিল আজকের পর্বে। পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনী নিয়ে আলোচনা করব, অর্থাৎ অনুশীলনীর প্রশ্নগুলো সমাধান করব। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।